আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি রাশিয়া তার নিজের তৈরিকৃত S-400 যা তুরস্কে রয়েছে তা সংযুক্ত আরব আমিরাতকে ইরানের বিরুদ্ধে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কিছুটা কমতে পারে। ইউক্রেনকে সহযোগিতার মাত্রা কমিয়ে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে তারা যুদ্ধক্ষেত্রে যে সমঝোতার বিষয় রয়েছে দর কষাকষিতে বড় ধরনের সুবিধা অর্জন করতে পারবে। রাশিয়া হয়তো এই চিন্তা ভাবনা করেই সরাসরি সংযুক্ত আরব আমিরাতে S-400 বিক্রি করার অনুমতি দিয়েছিল। তবে বিষয়গুলো রাশিয়ার জন্য সুবিধাজনক হয়নি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন একের পর এক রাশিয়ার কৃষ্ণ সাগরের কাছাকাছি যে অ্যাজভ সাগর রয়েছে সেখানে থাকা যে বিভিন্ন ধরনের তেলের ট্যাঙ্কার, গমবাহী ট্যাঙ্কার এবং বিভিন্ন ধরনের ডেজার সহ বিভিন্ন বন্দরের যে জাহাজ রয়েছে সেই সকল জাহাজে আক্রমণ করছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে মাত্র একদিনের ভেতরই রাশিয়ার অন্তত ২৮টি জাহাজে ইউক্রেন তার লং রেঞ্জের যে ড্রোন রয়েছে তা দিয়ে সফলভাবে হামলা করেছে। যুদ্ধের ইতিহাসে এটি একটি অন্যতম বড় রেকর্ড, কারণ একদিনে ২৮টি জাহাজে এই ধরনের হামলার ঘটনা একেবারে নজিরবিহীন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের ড্রোন ইউনিটের যে বার্ড অফ ম্যাগিয়ারের প্রধান কমান্ডার রয়েছেন রবার্ট ব্রোদির তার তথ্যে জানিয়েছেন, এই একক অভিযানে রুশ বহরের উপর ৭৩টি সফল আঘাতের রেকর্ড করা হয়েছে। ৭৩টি আঘাত করা হয়েছে, যার মধ্যে ২৮টি জাহাজ তারা টার্গেট করেছিল। দেখুন, একটি একটি করে জাহাজের পরিচয় বলতে অনেক সময় লাগবে, আর এই জন্য যদি আপনাদের আমি ছোট করে বলি, এই ২৮টি জাহাজের মধ্যে ২১টি ছিল তেলের ট্যাঙ্কার যা বিশাল পরিমাণে তেল সরবরাহ করছিল। ৪টি ছিল টাগ বোট, যেগুলো সমুদ্র থেকে যে সকল জাহাজগুলোকে বের হয়ে আসতে বা প্রবেশ করতে সহযোগিতা করে। ২টি ছিল ড্রাই কার্গো জাহাজ, যার মাধ্যমে বিভিন্ন সামরিক রসদ, অস্ত্র বা শুকনো পণ্য পরিবহন করা হয়, এবং বাকি একটি ছিল বিশেষায়িত ড্রেজার জাহাজ, যেগুলো সমুদ্রে বিভিন্ন ধরনের ডেজার করে। এই ধরনের ২৮টি জাহাজকে ইউক্রেন সফলভাবে দূরপাল্লার যে ড্রোন রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র রয়েছে তার মাধ্যমে আঘাত করতে সক্ষম হয়েছে। দেখুন, এক রাতে রাশিয়ার ২৮টি জাহাজে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে এটি রাশিয়ার বিরুদ্ধে তাদের দূরপাল্লার নিষেধাজ্ঞা, রাশিয়ার অর্থনীতির উপর তাদের একটি বড় ধরনের প্রতিবন্ধকতা, যাতে রাশিয়া অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়। আর এটি কিন্তু বাস্তবিক অর্থে বড় প্রভাব ফেলছে। অ্যাজভ সাগর দিয়ে রাশিয়ার মোট যে গম রপ্তানি তার ২৫% এই পথ দিয়েই রপ্তানি হয়। এই হামলার কারণে সেটা বন্ধ হয়ে গেছে এবং আন্তর্জাতিক বাজারে গমের দাম তাৎক্ষণিকভাবে ৪% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাশিয়ার তেল রপ্তানির অন্যতম বড় রুট হলো এটি, যেটি বর্তমানে অত্যন্ত শক্তিশালী প্রতিবন্ধকতার মুখে। দেখুন, রাশিয়ার শুধুমাত্র বিভিন্ন ধরনের পণ্যবাহী তেলবাহী জাহাজ নয়, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যে বড় বড় তেল শোধনাগার রয়েছে সেখানেও নিখুঁতভাবে হিট করেছে ইউক্রেনের ড্রোনগুলো। এমনকি বন্দর নগরীতে অবস্থিত বিভিন্ন ধরনের যে তেলের টার্মিনাল রয়েছে সেগুলোকে কিন্তু ছেড়ে কথা বলেনি ইউক্রেন। ইউক্রেন সামগ্রিকভাবেই রাশিয়ার যত ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সকলগুলোকে টার্গেট করছে। আর বিষয়গুলো রাশিয়ার পক্ষ থেকে স্টেটমেন্ট এমনটাই বলা হচ্ছে যে এই ধরনের সুনির্দিষ্ট বড় হামলা ইউরোপের সহযোগিতা ব্যতীত হতে পারে না। আর এই জন্যই সরাসরি ইউরোপ এবং ন্যাটোকে বড় হুমকি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনকে সহায়তা যদি বন্ধ না করে ইউরোপের দেশগুলো এবং ন্যাটো, তাহলে বিধ্বংসী জবাব দেবে রাশিয়া। রাশিয়া বড় জবাব দেবে। যদিও গত ৪ বছরের যুদ্ধক্ষেত্রে যদি ইউরোপ এবং ন্যাটোর সহযোগিতা না থাকতো তাহলে ইউক্রেন কোথায় থাকতো সেই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ, এবং অলরেডি রাশিয়ার এমন কোনো স্থান নেই যেগুলো একেবারে দূরবর্তী স্থান বাদ দিয়ে সেখানে ইউক্রেন হামলা করেনি, সকল জায়গায় হামলা করেছে। তবে প্রশ্নবিদ্ধ হলো যে রাশিয়া হুমকি দেওয়ার পর রাশিয়া তার বিরুদ্ধে কতটুকু বড় প্রতিক্রিয়া দেখাতে পেরেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইউরোপের দেশগুলো ঠিক যেইভাবে অপেক্ষাকৃত দুর্বল ইউক্রেনকে সহযোগিতা করে এই জায়গায় দাঁড় করিয়েছে, রাশিয়া তার কাছের মিত্র যেমন ধরুন ইরান, বা কৌশলগতভাবে যদি আমরা আরেকটু ভালোভাবে বলি দীর্ঘদিনের মিত্র ভারত,
তাকে কি পরিমাণ সহযোগিতা করেছে, বা রাশিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে যে অভিযোগগুলো বারবারই আসে, রাশিয়া বিপদে মিত্রের পাশে শক্তিশালীভাবে দাঁড়ায় না, সেই বিষয়গুলোরও কি সমাধান হবে? দেখুন, ইউরোপের দেশগুলো অনেকটা নিজে যুদ্ধ না করে, লড়াই না করে, টেকনোলজি, প্রযুক্তি, অর্থ দিয়ে সরাসরি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইন হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, এমনটা হলো রাশিয়ার অভিযোগ, যেখানে অনেক ক্ষেত্রে সত্যতাও পাওয়া যায়। আর এটি কিন্তু রাশিয়াকে ধীরে ধীরে কৌশলগতভাবে কোণঠাসা করছে। সামরিক বিশেষজ্ঞরা বলেন, ইউরোপ ঠিক যেইভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে শক্তিশালীভাবে, রাশিয়া যদি ইরানের পাশে ঠিক এমনভাবে দাঁড়াতো এবং সহযোগিতার মাত্রা তারা বাড়িয়ে দিত, তাহলে হতে পারত যে আজকে ফলাফল অন্য ধরনেরও হতে পারত। দেখুন, যেই সকল যুদ্ধক্ষেত্র বর্তমানে চলছে তার একেবারে মূল গোড়ায় যে ইন্ধনের বিষয়টা, বা সেখানে সংশ্লিষ্টভাবে স্বার্থ জড়িত থাকার বিষয়টা, সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া যদি ইরানকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং শক্তিশালী মিসাইলের সরবরাহ আগে থেকেই করত, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও চাপে থাকার কারণে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সাপ্লাই কমতো এবং রাশিয়া আরও শক্তিশালী অবস্থানে যেতে পারত। টেকনিক্যালভাবে অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। রাশিয়া এই ক্ষেত্রে মিত্রকে সহযোগিতা না করে বর্তমানে নিজেরাই কি তাহলে কোণঠাসা হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ধরনের আলোচনার এবং সমালোচনার তোলপাড় চলছে। এবং প্রভাব বলয় তৈরি করা বা যুদ্ধক্ষেত্রে টিকে থাকা, এই দুইটি ক্ষেত্রে অন্যতম বড় শর্ত হলো নিজের উৎপাদন ব্যবস্থা, অস্ত্রের উৎপাদন ঠিক রাখা এবং উৎপাদন বৃদ্ধি করা। যদি নিজের সাপ্লাই চেইন ঠিক না যায়, নিজের সাপ্লাই চেইনে শক্তিশালীভাবে তৈরি না করা যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার বিষয়টা প্রশ্নবিদ্ধ। মিত্র দেশ রাশিয়া বা চীনের মতো দেশ সহযোগিতা করবে, তারপর যুদ্ধক্ষেত্রে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবে, এভাবে যুদ্ধে টিকে থাকা যায় না। আর এই জন্যই কিন্তু ইরান তার নিজের যে ড্রোনের সক্ষমতা তার 3 গুণ তারা বাড়িয়েছে, এমনটা দাবি করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের ভারপ্রাপ্ত যিনি প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন, মজিদ ইবনে আল রেজা, তিনি তার বক্তব্যে বলেছেন, ইরানের আধুনিক প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগই এই সাফল্যের মূল চাবিকাঠি, যা বর্তমানে নিজেদের ড্রোন উৎপাদনের সক্ষমতাকে 3 গুণ বৃদ্ধি করেছে। জনপ্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে আরও যোগ করেন, যুদ্ধের চরম মুহূর্তে যখন চারদিকে সংকট, তখন আমাদের প্রতিরক্ষা উৎপাদন কেবলই সচল ছিল না, বরং আমরা ড্রোন তৈরির সক্ষমতা 3 গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আর এই বার্তা এবং এই ক্যাপাবিলিটি তার প্রতিপক্ষদের জন্য একটি জটিল সমীকরণ তৈরি করেছে। দেখুন, এর পূর্বেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছিল প্রতি মাসে ইরানের হাজার হাজার ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে। যদি সেটি প্রায় 3 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে ইরান ধারণা মোতাবেক বর্তমানে 10,000-এর উপরে ড্রোন প্রতি মাসে তারা তৈরি করতে সক্ষম হবে, যেটি যুদ্ধক্ষেত্রে হামলার ক্যাপাবিলিটি রাতারাতি পরিবর্তন করে দেবে। দেখুন, একটি ড্রোন যদিও 50 কেজি পেলোড বহন করে, তবে এটি সরাসরি গুরুত্বপূর্ণ যে সকল সংবেদনশীল প্রযুক্তি রয়েছে, যেমন ধরুন যুদ্ধ জাহাজের যে রাডার সিস্টেম রয়েছে, বা যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, বা ইঞ্জিন রুম রয়েছে, সেখানে আঘাত করে বড় ধরনের ক্ষতি করতে পারে। আর এটি প্রতিহত করার জন্য এর জন্যই প্রায় $2.5 মিলিয়ন মিসাইল ব্যবহার করতে হয়। সুতরাং এত $2.5 মিলিয়ন মিসাইলগুলো এত উৎপাদন করা সম্ভব নয়, যেটা ইরান ড্রোন উৎপাদন করে হামলার ক্যাপাবিলিটি বাড়িয়ে ফেলেছে। সুতরাং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ, যে এত বিশাল পরিমাণের ড্রোনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক যে কোনো নতুন পদক্ষেপের ক্ষেত্রে তারা কী ধরনের ঝুঁকি নেবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।